গ্রামের সবুজ শ্যামল ক্ষেতের মাঝে অবস্থিত প্রাচীন হাভেলিতে একটি নতুন ছবির শুটিং চলছিল। এই ছবির প্রধান অভিনেত্রী, বিখ্যাত এবং সুন্দরী ছায়া চক্রবর্তী, তার অভিনয় এবং ভঙ্গিতে সবাইকে মোহিত করে রেখেছিলেন। গ্রামবাসীরাও এই শুটিং নিয়ে খুবই উত্তেজিত ছিল। এক সন্ধ্যায় যখন পরবর্তী দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল, ছায়া তার ভ্যানিটি ভ্যানে মেকআপ করানোর জন্য গেলেন। ভ্যানিটি ভ্যানের পরিবেশ সম্পূর্ণ শান্ত ছিল, শুধু মেকআপ আর্টিস্ট এবং ছায়া ছিলেন। ছায়া ম্যাডাম, আমি 1 মিনিটে আসছি। কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার শোনা গেল এবং সবাই দৌড়ে ভ্যানিটি ভ্যানের কাছে পৌঁছাল। ভেতরের দৃশ্য দেখে সবার শ্বাস আটকে গেল। ছায়া চক্রবর্তীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়েছিল। ছায়া অচেতন হয়েছিলেন নাকি তার হত্যা করা হয়েছে? গ্রামের লোকজন সেখানে উপস্থিত ছিল। একজন বিজয়কে ফোন করে ডেকে পাঠাল। বিজয় ছিলেন একজন তীক্ষ্ণ এবং অভিজ্ঞ গোয়েন্দা। আপনারা জানেন যে বিজয় অনেক রহস্যময় মামলার সমাধান করেছেন। তিনি তৎক্ষণাৎ মামলার তদন্ত শুরু করলেন। প্রথমেই তিনি মেকআপ আর্টিস্ট ঈশার সাথে জিজ্ঞাসাবাদ করলেন, যিনি ছায়ার মেকআপ করছিলেন। ঈশা জানালেন যে তিনি মাত্র 1 মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন, তখনই ছায়ার চিৎকার শোনা গিয়েছিল। বিজয় ভ্যানিটি ভ্যানটি ভালো করে পরীক্ষা করলেন। সেখানে তিনি একটি অদ্ভুত জিনিস পেলেন, একটি ভাঙা লিপস্টিক যাতে রক্তের দাগ লেগেছিল। এটি দেখে বিজয়ের সন্দেহ হল যে হত্যাকারী কোনো ঘনিষ্ঠ ব্যক্তি হতে পারে, যিনি ছায়ার কাছে সহজেই আসা যাওয়া করতে পারতেন। শুটিং দলের প্রতিটি সদস্যের সাথে সাক্ষাৎ পরবর্তীতে বিজয় কিছু জিনিস স্পষ্টভাবে বোঝার জন্য বুঝে গেলেন। সবচেয়ে বড় সন্দেহ ছিল ছবির পরিচালক বিক্রমের ওপর, কারণ তার এবং ছায়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু বিক্রমকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল যে ছায়ার মৃত্যুর সময় বিক্রম শুটিং সেটেই উপস্থিত ছিলেন। তারপর বিজয় ছায়ার ঘনিষ্ঠ বন্ধু এবং সহ-অভিনেত্রী নিশার সাথে জিজ্ঞাসাবাদ করলেন। নিশা জানালেন যে ছায়া সম্প্রতি অজানা ব্যক্তি থেকে হুমকির চিঠি পাচ্ছিলেন। এই চিঠিগুলি ছায়ার ভ্যানিটি ভ্যানে রাখা থাকত, কিন্তু ছায়া এটি গুরুত্ব সহকারে নেননি। তদন্ত এগিয়ে নিয়ে যেতে বিজয়ের মনে ভ্যানিটি ভ্যানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজের কথা মাথায় আসলো। ফুটেজে বিজয় দেখলেন যে ঈশার পাশাপাশি আর একজন ব্যক্তি ভ্যানিটি ভ্যানের কাছে গিয়েছিলেন, ছবির সহকারী পরিচালক আকাশ। বিজয় আকাশের সাথে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু তিনি কোনোভাবেই সদুত্তর দিলেন না, পুরোপুরি অস্বীকার করলেন। তদন্তের আরও গভীরে গিয়ে বিজয় জানতে পারলেন যে ঈশার আসল নাম ঈশা দে নয়, বরং মীনা মণ্ডল। মীনা ছিলেন একজন ব্যর্থ অভিনেত্রী, যিনি ছায়ার সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে উঠেছিলেন। পরে মীনার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়, কারণ সে তার অভিনয় দিক থেকে ব্যর্থ ছিল, যার কারণে তাকে মেকআপ আর্টিস্ট হতে হয়েছিল। বিজয় মীনাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন এবং অবশেষে তিনি সত্য স্বীকার করলেন। মীনা জানালেন যে তিনি ছায়ার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কারণ ছায়া কারণে মীনা কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং তার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। কোনো পরিচালক মীনাকে দেখতে চাইতেন না। প্রযোজক এবং পরিচালকরা ছায়াকেই পছন্দ করতে শুরু করেছিলেন। সেই রাগের কারণে মীনা ছায়ার হত্যা করার পরিকল্পনা করেছিলেন। তিনি মেকআপ করার সময় লিপস্টিকে বিষ মিশিয়ে দিয়েছিলেন, যা ছায়ার ঠোঁটের সংস্পর্শে আসতেই তার কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু গল্পে আরেকটি টুইস্ট ছিল। বিজয় যখন ঈশা অথবা মীনার পটভূমি চেক করলেন, তখন জানতে পারলেন যে মীনার ভাই রণজিৎ, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেন, ছায়ার প্রাক্তন প্রেমিক ছিলেন। রণজিৎ এবং ছায়া একসঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। ছায়ার তার প্রতিভা চিনতেন এবং কঠোর পরিশ্রমী ছিলেন।
রণজিৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতা পাননি, কিন্তু ছায়ার ধীরে ধীরে সফলতা পেতে শুরু করেছিলেন। ছায়া ব্যস্ত হয়ে পড়ায় তাদের মধ্যে কথাবার্তা কমে যেতে থাকে। এটি দেখে রণজিৎ ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। রণজিৎকে ছায়ার বিরুদ্ধে প্ররোচিত করেছিলেন যাতে তিনিও প্রতিশোধ নিতে পারেন। বিজয়, ঈশা এবং রণজিৎ দুজনকেই গ্রেপ্তার করালেন। তার সাথে সাথে ছায়ার ন্যায়বিচারের জন্য আদালতে পেশ করলেন। গ্রামে আবার শান্তি ফিরে এলো, কিন্তু এই ঘটনাটি সবাইকে শিখিয়েছিল যে ঈর্ষা এবং ঘৃণার কারণে কারো জীবন নেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। এইভাবে বিজয় তার বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে এই রহস্যময় হত্যার পর্দা ফাঁস করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে অপরাধী যতই চালাক হোক না কেন, সত্য এবং ন্যায়বিচারের জয় সবসময় হয়। এই গল্প থেকে আমাদের শেখার আছে যে ঈর্ষা করার মাধ্যমে শুধুই পরাজয়ই আসে, ভালোবাসা নয়। ঈর্ষা শুধুমাত্র দুর্বল মানুষদেরই হয়। প্রকৃত সাহসীরা ঈর্ষা করেন না। যারা ঈর্ষান্বিত তারা তোমার সমর্থনে আসবে না, তাই তাদের উপেক্ষা করো। নিজের পরিশ্রমে অনুপ্রাণিত হয়ে অন্যদের সফল হওয়ার সময় খুশি হওয়ার অভ্যাস করো। অন্যদের প্রশংসা করো, নিজেকে সফল করার জন্য অপেক্ষা করো। ঈর্ষা করো না, শেখো এবং এগিয়ে যাও। আজকের গল্প এখানেই শেষ হয়। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। ধন্যবাদ।